হ্যালো ভিউয়ার্স, এডুহাব ইতিহাস ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমরা আগের দুটো ভিডিও দিয়েছি, একটা হচ্ছে সাজেশন ভিডিও আর একটা হচ্ছে নতুন সামাজিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য। তোমরা দেখেছো অনেকেই এবং কমেন্ট করেছো, খুব ভালো লেগেছে প্রত্যেকের যে তোমরা দেখে বুঝতে পেরেছো জিনিসগুলোকে। আমি ভীষণভাবে চেষ্টা করছি তোমাদের সহজভাবে টপিকগুলোকে তোমাদের সামনে তুলে ধরা, যাতে তোমরা বইয়ের বাইরে এসে যদি একটু এন্টারটেনমেন্টের মধ্য দিয়ে ইতিহাসটাকে বুঝে নিতে পারো তাহলে তোমাদেরই উপকার হবে। তো আজকেও আমরা ঠিক সেইভাবেই জানবো। তার আগে আমি বলে দিই, তোমরা এই ভিডিওটাও প্রত্যেককে একটু শেয়ার করে দিও যাতে বন্ধুরাও দেখার সুযোগ পায়। এবং নিচে আমাদের দেখবে এডুহাবের হেল্পলাইন নাম্বার যাচ্ছে, তোমাদের যা কিছু বিষয় জানার দরকার বা যা কিছু তোমরা জানতে চাও সেই নাম্বারে ফোন করে তোমরা জানতে পারবে প্রত্যেককে। এবং নোটগুলো আমি বলেছি তোমাদেরকে যে লিখে আমাকে দেখাবে, আমার নাম্বারে ফরওয়ার্ড করবে বা আমার নাম্বারে সেন্ড করবে, আমি সেখান থেকে তোমাদেরকে কারেকশন করে দেবো। প্রতিটা ভিডিওর লাস্টে কিছু একটা চমক থাকে, সেটা লাস্ট পর্যন্ত যারা দেখবে তারাই সেটা বুঝতে পারবে। ঠিক আছে, তো আর বেশি কথা বাড়াবো না, আজকেও আমরা চলে যাব মেন টপিকের মধ্যে। যে টপিকটার নাম হচ্ছে আধুনিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য বা আধুনিক ইতিহাস চর্চার বিষয়বস্তু কী বা আধুনিক ইতিহাস চর্চা বলতে আমরা কী বুঝি। দেখো, এটাও কিন্তু অনেকটা সেই নতুন সামাজিক ইতিহাস চর্চার মতো, কারণ আমরা নতুন সামাজিক ইতিহাস চর্চা আগের দিন যেটা পড়িয়ে এলাম, আমি কি বললাম যে সেখানেও রাজা মহারাজা এদের কথা বাদ দিয়ে একটা নতুনত্ব কিছু ইতিহাসে আসছে। তো সেরকমই রিলেটেড এটাও কিন্তু আধুনিক ইতিহাস চর্চা, অর্থাৎ পুরনো যে ইতিহাস চর্চা সেটাকে খুলে ফেলে, সেটাকে ঝেড়ে ফেলে, সেটাকে আধুনিকতার দিকে আমরা পা বাড়াচ্ছি। তো সুতরাং এটাই হচ্ছে আধুনিক ইতিহাস চর্চা। তো আমরা এখানে বেশ কিছু মেন জিনিস আমি লিখে রেখেছি যেগুলো তোমাদের বলতে সুবিধা হবে, বা আধুনিক ইতিহাস চর্চা রচনা করতে গেলে এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে একটু জেনে নিতে হবে। চলো, প্রথমে আমরা দেখো লিখেছি প্রসঙ্গ। আমি প্রসঙ্গটা বলতে কী বোঝো তোমরা জানো, যে আজকের যে বিষয়বস্তু আমি সেটার কথা বলতে চেয়েছি, সেই জন্য এখানে প্রসঙ্গটা আমি দিয়েছি তোমাদের। আধুনিক ইতিহাস চর্চার বিষয়বস্তু, এটা একটা বড় প্রশ্ন হিসাবে আসে 4 নম্বরের, অর্থাৎ আমি এখানে দিয়েছি 4 নম্বর বাক্সটা দেখো লিখে দিয়েছি, 4 নম্বরের প্রশ্ন হিসাবে তোমরা এটাকে রেডি করবে। কিভাবে রেডি করবে আমি সেটাও তোমাদেরকে বলে দেবো। চলো প্রথমে আমরা দেখে নিই। প্রথমে দেখো প্রসঙ্গতে আমরা এখানে নিচে লিখেছি হিস্টোরি, কথাটা লিখেছি। তোমরা সবাই জানো যে ইতিহাস শব্দটা মানে ইংরেজি যার প্রতিশব্দ হচ্ছে হিস্টোরি, প্রত্যেকেই জানো, কিন্তু এটা কোন শব্দ, এটা কোথা থেকে এলো সেগুলো কিন্তু তোমরা কেউই জানো না। দেখো, ইতিহাস শব্দটার এসছে হচ্ছে হিস্টোরিয়া থেকে, এটা একটা গ্রিক শব্দ, হিস্টোরিয়া থেকে এসছে, যার অর্থই হচ্ছে কি অনুসন্ধান করা। অর্থাৎ একজন ঐতিহাসিক কী করেন, যে ইতিহাসকে অনুসন্ধান করেন, তিনি ইতিহাসকে খোঁজেন, তিনি ইতিহাসকে বোঝেন, ইতিহাসকে ব্যাখ্যা করেন তারপরে। তো সুতরাং একজন ঐতিহাসিক প্রথমেই যখন ইতিহাস রচনা করবেন, তিনি কিন্তু বিষয়টাকে আগে খুঁজবেন যে কোথায় তথ্য পাওয়া যায়, কোথায় গেলে আমরা আরও তথ্য পাবো, সেই জিনিসগুলোকে তিনি দেখে নেবেন। ঠিক সেরকমই ইতিহাসটা, তার অর্থই হচ্ছে আমরা অনুসন্ধান করা। আবার দেখো, আমি আরেকটা লিখেছি হিস্টর। আবার ইতিহাসকে অনেক জায়গায় হিস্টর বলে অভিহিত করা হচ্ছে। সেই হিস্টর শব্দটা হচ্ছে একটা ল্যাটিন শব্দ বা ল্যাটিন শব্দ, যার অর্থ কি জ্ঞান, অর্থাৎ হিস্টর শব্দের অর্থ কি হচ্ছে জ্ঞান। তাহলে আমরা হিস্টোরিয়া শব্দের অর্থ কি পেলাম, যে অনুসন্ধান করা, আর হিস্টোরি শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। এটুকু আমরা আগে জানলাম। তোমরা প্রত্যেকেই জানো, দেখো আমি এখানে আবারও লিখেছি ইতিহাসের জনক। ইতিহাসের জনক বলতে তোমরা কাকে বোঝো? হেরোডোটাসকে বুঝছো, যিনি একজন গ্রিক দেশের মানুষ। হেরোডোটাস তোমরা প্রত্যেকেই জানো, যাকে ইতিহাসের জনক বলা হয় বা ইতিহাসের পিতা বলা হয়। আচ্ছা, কেন বলা হয় সেটা আমরা কেউ জানি না, কারণ তিনি সর্বপ্রথম ইতিহাস রচনার উদ্যোগী হয়েছিলেন এবং মৌখিক ইতিহাস চর্চার উপরে উনি গুরুত্ব দিয়েছিলেন। অর্থাৎ হেরোডোটাস জন্মের আগে এক যুদ্ধ হয়ে গেছিল, পেলোপনেশীয় যুদ্ধ, তিনি কিন্তু সেই যুদ্ধের ইতিহাস রচনা করেছেন। কিভাবে করেছেন? অথচ তার জন্মের আগে ঘটে গিয়েছিল, মানুষের মুখের কথা শুনে মৌখিক ইতিহাসের মধ্য দিয়ে তিনি রচনা করেছিলেন। তো ওই জন্য ওনাকে ইতিহাস চর্চার জনক বলা হচ্ছে, হেরোডোটাসকে। এবং তিনি একজন গ্রিক দেশের মানুষ। হেরোডোটাসের মৃত্যুর পর হচ্ছে থুকিডিডিস, যিনি ইতিহাস রচনা করেছিলেন। হেরোডোটাসের মৃত্যুর পর তিনি হচ্ছেন থুকিডিডিস। এরপর হচ্ছে দেখো, ইতিহাস হলো একটি বিজ্ঞান। ইতিহাস হচ্ছে একটি কি, যে বিজ্ঞান। ইতিহাস হলো একটি বিজ্ঞান, এর বেশিও না এর কমও না। অর্থাৎ হিস্টোরি ইজ এ সায়েন্স, নো লেস অ্যান্ড নো মোর। কথাটি কে বলেছিলেন? তোমরা প্রত্যেকেই জানো, জে.বি. বিউরি বলেছিলেন। এবারে এইচএসের এটা প্রশ্নতে এসেছিল 2022 সালে, যে ইতিহাস হচ্ছে একটি বিজ্ঞানের বেশিও না কমও না। কথাটি কে বলেছিলেন? তাহলে জে.বি. বিউরি আমরা দেখে নিলাম, জে.বি. বিউরি কথাটি বলেছেন। এরপর দেখো, সার্বজনীন ও বিশ্বজনীন ইতিহাসের কথা বলেছেন। অর্থাৎ সার্বজনীন বিশ্বজনীন বলতে ইতিহাসকে সংকীর্ণ গণ্ডির মধ্যে আবদ্ধ রেখে নয়, ইতিহাসকে ছড়িয়ে দিতে হবে একটা বিরাট বিস্তারব্যাপী একটা, যার গোটা একটা সমগ্র, যার প্রভাব পড়বে, যার একটা সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়বে,
করবে, একটা বিশ্বজনীন অর্থাৎ সার্বজনীন সকল মানুষের কথা সেখানে থাকবে, যেখানে সবাই অংশগ্রহণ করবে, সেই রকম ইতিহাসের কথা বলেছেন একজন বিখ্যাত দার্শনিক ভলতেয়ার। তোমরা ভলতেয়ারের নাম নিশ্চয়ই শুনেছো, ক্লাস 9-এও ছিল, দর্শনেও পড়েছো যারা, বা এমনিও জেনেছো অনেক বই থেকে। তো ভলতেয়ার কিন্তু এই কথাটি বলেছিলেন। এরপর আমরা দেখো আধুনিক ইতিহাস চর্চা, যে আমি বললাম আধুনিক ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত বেশ কয়েকজন ঐতিহাসিক আছে যিনি আধুনিক ইতিহাস চর্চার কাজে উদ্যোগী হয়েছিলেন বা আধুনিক ইতিহাস চর্চা করেছিলেন। এরকম বেশ কয়েকজন ঐতিহাসিক হচ্ছে র্যাঙ্কের পর আমরা দেখছি মেটল্যান্ড, মার্ক ব্লক, ফার্নান্দ ব্রুদেল, ঠিক আছে, এটা ব্রুদেল হবে, ফার্নান্দ ব্রুদেল, তো এটা ফার্নান্দ ব্রুদেল। এনারা কিন্তু কি করেছেন, যে আধুনিক ইতিহাস চর্চার সঙ্গে তারা যুক্ত ছিলেন। নেক্সট দেখো আমি কি লিখেছি, প্রধান বৈশিষ্ট্য, অর্থাৎ এই যে আধুনিক ইতিহাস চর্চার আমরা বৈশিষ্ট্যটা বোঝাচ্ছি, এর মেন কথাটা কি, মেন কথাটা যে কথাটার জন্য আধুনিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ হয়েছে, সেই কথাটা হচ্ছে যে নিচুতলা থেকে ওপরের দিকে ইতিহাস চর্চা। অর্থাৎ আমি আগের দিনও ওই নতুন সামাজিক ইতিহাস চর্চা পড়াতে গিয়ে বলেছিলাম যে স্টাডি ফ্রম বিলো, অর্থাৎ আমাদের একেবারে নিচু থেকে শুরু করতে হবে। আগেকার ইতিহাস রচনা হতো কি ওপরতলা থেকে, অর্থাৎ রাজা মহারাজার কাহিনী, রাজা রানীদের কাহিনী, সেখানে যুদ্ধর কথা, তাদের সেনাবাহিনীর কথা, তারা কিভাবে যুদ্ধ করেছে, সাম্রাজ্য বিস্তার করেছে, সেই সব কাহিনীগুলো আমাদের ইতিহাসে লিপিবদ্ধ করা হয়েছে। কিন্তু এখনকার ঐতিহাসিক বলছে না, ইতিহাস কিন্তু সেরকম নয়। ইতিহাসকে ছকে বাঁধা গণ্ডি থেকে বার করে এনে ইতিহাসকে করে দিতে হবে সার্বজনীন, বিশ্বজনীন, অর্থাৎ সকল মানুষ যেখানে দেখবে, সকল মানুষ যেখানে অংশগ্রহণ করবে, সেরকম ইতিহাস চর্চাকেই বলা হচ্ছে কি সামগ্রিক ইতিহাস চর্চা, বা নিচুতলা থেকে একেবারে নিম্ন শ্রেণী খেটে খাওয়া মানুষ, শ্রমিক, দাস, দুর্বৃত্ত, কৃষক, তাদের কথা তুলে ধরবো, তাদেরও ইতিহাসে অবদান আছে, সেই সমস্ত মানুষের কথা তুলে ধরাই হচ্ছে আধুনিক ইতিহাস চর্চার বিষয়বস্তু। নেক্সট, আধুনিক ইতিহাস চর্চার আরেকটা বৈশিষ্ট্য আছে যেটা হচ্ছে টোটাল হিস্ট্রি, যেটা আমি এখনই বললাম, সার্বজনীন বা বিশ্বজনীন বা একটা সমগ্র ইতিহাস রচনা করা। আধুনিক ইতিহাস চর্চার একটা বিষয়বস্তু কি, যে সমগ্রভাবে ইতিহাস রচনা করবে, অর্থাৎ যে একটা শুধুমাত্র আমি ছকে বাঁধা রাজাদের কথা নয়, আমি সেখানে অনেকের কথা তুলে ধরবো, খেটে খাওয়া মানুষের কথা তুলে ধরবো, দাস, দুর্বৃত্ত, কৃষ্ণাঙ্গ, সকল মানুষের কথা তুলে ধরবো, তাদের কাহিনীর কথা তুলে ধরবো, তাদের সংগ্রামের কথা তুলে ধরবো, তারা কিভাবে ভারতবর্ষকে স্বাধীন করেছে সেই কথা তুলে ধরবো। সেখানেও তো অনেক ছোট মানুষ রয়েছে, তো সেই মানুষের কথা তুলে ধরাই হচ্ছে কিন্তু টোটাল হিস্ট্রি, অর্থাৎ সামগ্রিক ইতিহাস চর্চা। কথাটি বলেছিলেন লুসিয়ান ফেভার, ফয়েকার ভর, লুসিয়ান ফেভার কথাটি বলেছিলেন দ্য কোন পত্রিকা, দ্য অ্যানালস পত্রিকা। দ্য অ্যানালস বলে একটি পত্রিকা আছে যেখানে 1929 খ্রিস্টাব্দে এটা প্রতিষ্ঠা হয়েছিল। দ্য অ্যানালস পত্রিকাতে তিনি কিন্তু বলেছিলেন, লুসিয়ান ফেভার, এই যে টোটাল হিস্ট্রির ওপর উনি গুরুত্ব দিয়েছেন। যে টোটাল হিস্ট্রি বলতে আমরা কি বুঝি, অর্থাৎ সামগ্রিক ইতিহাস চর্চাটাকে আমরা দেখে নেব এবং সেভাবেই আমরা ইতিহাস রচনা করব। নেক্সট, আধুনিক ইতিহাস চর্চাকে অন্যান্য বিদ্যার জননী বলেছেন, অর্থাৎ আমাদের যা কিছু বিদ্যা আছে তার মাতা অর্থাৎ জননী হচ্ছে আধুনিক ইতিহাস চর্চা। কে বলেছিলেন? জি.এম. ট্রাভেলিয়ন। জি.এম. ট্রাভেলিয়ন কথাটি বলেছিলেন। আসতেই পারে ঐতিহাসিকের মতামত দিয়ে অনেক সময় প্রশ্ন আসে, তো সেখান থেকে আসতেই পারে যে আধুনিক ইতিহাস চর্চা অন্যান্য বিদ্যা জননী বলেছেন কে, তখন জি.এম. ট্রাভেলিয়ন হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে, এবার আমি তোমাদেরকে নোটে ঢুকে যাব। দেখো আমি মোটামুটি টপিকটা তোমাদেরকে বলে দিলাম, যে আধুনিক ইতিহাস চর্চার মেন যে কথাগুলো সেগুলো আমি বলে দিয়েছি, এগুলো আমি লিখেও দিয়েছি। তোমরা এগুলো একটু করে পজ করে লিখে নিতে পারো খাতার মধ্যে, তাতে তোমাদের শর্ট প্রশ্ন ক্ষেত্রেও সুবিধা হবে অনেক। এবার আমি মোটামুটি একটা নোট, এই যে নোটটা তুমি রেডি করবে, এবার কীভাবে রেডি করবে আমি দেখো সেটা লিখেছি এখানে। প্রথমে তোমরা ভূমিকা জানো যে প্রত্যেক নোটেতেই আমরা একটা করে ভূমিকা বা সূচনা দিই, তাহলে ভূমিকা হিসাবে তুমি বলতে পারো যে আধুনিক ইতিহাস চর্চা কথাটি বা টোটাল হিস্ট্রি কথাটি এখানটা ঢোকাতে পারো, যে ঐতিহাসিকদের মতামতটা কথা ঢোকাতে পারো, আধুনিক ইতিহাস চর্চা বলতে আমরা কী বুঝি সেটা ঢোকাতে পারো ওখানে, যে ছকে বাঁধা ইতিহাস থেকে বেরিয়ে এসে আমরা একটা নতুনত্ব করছি। তারপর আমরা আধুনিক ইতিহাস চর্চা মেন টপিকে চলে যাব, যে আধুনিক ইতিহাস চর্চা কী। আধুনিক মানে ছকে বাঁধা ইতিহাস থেকে, গণ্ডি থেকে বেরিয়ে এসে একেবারে সমাজে খেটে খাওয়া দাস, দুর্বৃত্ত, কৃষ্ণাঙ্গ, যারা সমাজের একটা বিরাট অবদান রয়েছে, যারা ইতিহাস তাদেরকে কোনোদিন গুরুত্ব দেয়নি, সেই সমস্ত মানুষদেরকে নিয়ে কিন্তু এখন ইতিহাস, অর্থাৎ এই সমস্ত মানুষদেরকে ফুটিয়ে তুলতে হবে ইতিহাসের কথা, এই সমস্ত মানুষদেরকে ফুটিয়ে তুলতে হবে ইতিহাসের কাহিনী। তো এই সমস্ত মানুষদের একটা অবদান রয়েছে, তো সেই কাহিনীটা বা অবদানটাকে আমাদের কিন্তু তুলে ধরতে হবে আধুনিক ইতিহাস চর্চায় গুরুত্ব হিসাবে। তো সেটাকে আমরা প্রথমে আধুনিক ইতিহাস চর্চা হিসেবে লিখেছি। নেক্সট হচ্ছে আমরা পয়েন্ট করতে পারি উপাদানের বৈচিত্র্য। উপাদানের বৈচিত্র্যকে দেখো, উপাদান বলতে আমরা কী বুঝি তোমরা প্রত্যেকেই জানো, আমি আগেই বলেছি যে উপাদান বলতে আমরা বুঝি, ধরো একটা মাংস রান্না করতে গেলে কী কী দরকার, পেঁয়াজ দরকার, আদা দরকার, রসুন দরকার, তেল দরকার, আরও মশলাপাতি দরকার। তো একটা ইতিহাস রচনা করতে গেলেও তো মাল মেটেরিয়ালস দরকার আছে, মশলাপাতি দরকার আছে, ইনগ্রিডিয়েন্টসের দরকার আছে। সেগুলো কি? সেগুলো হচ্ছে বিভিন্ন চিঠিপত্র হতে পারে, বিভিন্ন মুদ্রা হতে পারে, বিভিন্ন স্থাপত্য ভাস্কর্য হতে পারে, বিভিন্ন গোয়েন্দা
গোয়েন্দাদের রিপোর্ট হতে পারে, বিভিন্ন পাণ্ডুলিপি হতে পারে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন গুহাচিত্র হতে পারে, তথ্যচিত্র হতে পারে। এই সমস্ত জিনিসগুলো থেকে মানুষ যখন ঐতিহাসিকরা যখন ইতিহাস রচনা করছেন, তাহলে এইগুলো থেকেই তো আমরা তাদের কথা পাচ্ছি, নাহলে আমরা জানবো কী করে? আমরা কি তখন জন্মেছিলাম? জন্মাইনি। তো আমাদের কিছু একটা ইতিহাস রচনা করতে গেলে আমাদের তার ভিত্তির ওপরে যেতে হবে, তার সেখানে কী ভিত্তি ছিল সেটুকু আমাকে দেখতে হবে। সেই কথাটাকে কিন্তু আমাদের তুলে ধরা হচ্ছে। তাহলে এইখানেই হচ্ছে উপাদানের বৈচিত্র্যতা। তাহলে উপাদানের বৈচিত্র্যতা বলতে আমরা এই জিনিসটা ঢোকাতে পারি ওখানে, যে আমরা এই সমস্ত জিনিসগুলো থেকে আধুনিক ইতিহাস চর্চা রচনা করতে পারি, বা আধুনিক ইতিহাস চর্চা একটা গুরুত্বপূর্ণ হয়েছে, বা তার উপর ভিত্তি করে আধুনিক ইতিহাস চর্চা গড়ে উঠেছে, এটাও বলতে পারি। নেক্সট পয়েন্ট দেখো, নেক্সট পয়েন্ট আমি বলেছি স্থানীয় ইতিহাস। স্থানীয় ইতিহাস বলতে এটাও একটা আধুনিক ভারতের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ, আধুনিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ উঠেছে। স্থানীয় ইতিহাস বলতে আমরা কী বুঝি? একটা নির্দিষ্ট স্থানের ইতিহাস। তাহলে আমি যখন একটা খেটে খাওয়া মানুষের কথা বলবো, আমি যখন একটা কৃষ্ণাঙ্গ মানুষের কথা বলবো, আমি যখন একটা দাসের কথা বলবো, আমি যখন একটা দুর্বৃত্ত মানুষের কথা বলবো, আমি যখন একটা ছোট ছোট মানুষের কথা বলবো, নিম্নবর্গের মানুষের কথা বলবো, আমি কি স্থানীয় ইতিহাসের কথা বলবো না? আমি কি স্থানের কথা বলবো না? সে যেখান থেকে উঠেছে, সে যেখান থেকে সংগ্রাম করেছে, সে যেখান থেকে খেটে খেয়েছে, তার জীবন কাহিনী বলতে গেলেই তো আমার একটা সামগ্রিক ইতিহাস চর্চার জায়গায় চলে আসবে, বা স্থানীয় ইতিহাসের জায়গায় চলে আসবে, একটা স্থানের কথা চলে আসবে। তার সেই নির্দিষ্ট একটা স্থানের কথা বলছি আমরা। তাহলে আমাদের বলতেই পারি স্টার্ট হিস্টোরি অ্যাট ইউর ডোর, অর্থাৎ তোমার দরজা থেকে তোমার ইতিহাস শুরু হোক, আমি এই কথাটা বলতেই পারি। তাহলে সেই কথাটাই আমি এখানে বলতে চেয়েছি, যে স্থানীয় ইতিহাস। এরপর আমরা দেখব হচ্ছে বিজ্ঞানের ইতিহাস। বিজ্ঞানের ইতিহাসের মধ্যে আমরা কি দিতে পারি? আজকে প্রযুক্তির উন্নতি ঘটেছে, আজকে প্রযুক্তি যদি উন্নতি না ঘটতো আমরা তো আরও পিছিয়ে পড়তাম, ইতিহাস পিছিয়ে পড়তো, ইতিহাসের ভুল ব্যাখ্যা হতো। এখন ইতিহাস পরীক্ষিত, রেডিও কার্বন 14 পদ্ধতি দ্বারা পরীক্ষা হচ্ছে, ডেন্ড্রোক্রনোলজি এইগুলো দ্বারা ইতিহাসকে পরীক্ষা করা হচ্ছে, গাছের গুঁড়ি নিয়ে, প্রাচীনত্ব নিয়ে, মানুষের মাথার হাড় কঙ্কাল নিয়ে, এগুলো নিয়ে গবেষণা করছেন ঐতিহাসিকরা। তো আজকে যদি প্রযুক্তি না উন্নতি হতো সেটা সম্ভব হতো না। আগেকার ইতিহাস ওরকম গবেষণাকৃত নয়, এখনকার ইতিহাস হয়ে গেছে গবেষণা। এখনকার ইতিহাস যে কেউ হুটহাট রচনা করতে পারবে না, তিনি গবেষণার উপর নির্ভর করবেন, তাকে পরীক্ষিত করতে হবে, প্রমাণ করতে হবে, তবে ইতিহাস রচনা করা যাবে। তো আজকে কিন্তু আধুনিক ইতিহাস চর্চায় সেটা একটা বৈচিত্র্যপূর্ণ, কারণ বিজ্ঞান ছাড়া আধুনিকভাবে কখনোই সম্ভব না। আধুনিকতা বিজ্ঞানের জন্যই এসেছে, তাহলে বিজ্ঞানও হচ্ছে আধুনিকের রিলেটেড। তাহলে কোথা থেকে কোথা সম্পর্কটা নিশ্চয়ই বোঝা গেল। তাহলে আধুনিক ইতিহাস চর্চার একটা বিষয়বস্তু হিসাবে আমরা বিজ্ঞানের প্রযুক্তি বা বিজ্ঞানের অগ্রগতিটাকে দেখতেই পারি, কারণ বিজ্ঞান ছাড়া কিন্তু ইতিহাস রচনা নয়, ইতিহাস কখনো ওই জন্যই তো জে.বি. বিউরি বললেন যে হিস্ট্রি ইজ এ সায়েন্স, নো লেস অ্যান্ড নো মোর। কথাটা উনি কেন বললেন? এই কারণেই বলেছেন কথাটা। নেক্সট হচ্ছে অনালোকিত শ্রেণীর গুরুত্ব। অনালোকিত শ্রেণীর গুরুত্ব মানে কি? ধরো যারা সমাজে খেটে খায় মানুষ, পিছিয়ে পড়া, যাদেরকে ইতিহাস আলো করেনি, ইতিহাসের আলোকে তারা আলোকিত হয়নি, ইতিহাস তাদেরকে আলোকিত করে দেখায়নি, ইতিহাস তাদেরকে পিছিয়ে রেখেছে, কিন্তু সেই মানুষগুলো অ্যাকচুয়ালি তো সমাজের আলো। আমরা বলতে পারি কালো জগতের আলো যেমন বলি, তেমন ছোট মানুষও কিন্তু জগতের আলো, কারণ জগতের আলো তাদের জন্যই ইতিহাস আজকে, তাদের জন্যই কিন্তু স্বাধীন আজকে। তাদের সঙ্গেই রাজারা যুদ্ধ করেছিল, তারাই প্রতিবাদ করেছিল, সাঁওতাল বিদ্রোহের কথা, কোল বিদ্রোহের কথা, ভিল বিদ্রোহের কথা, মুন্ডা বিদ্রোহের কথা আমরা যেমন জানি, তেমনই আমাদের তাদের জীবনযাত্রার কথাও এখন আমাদের জানতে হচ্ছে। খাদ্যের ইতিহাস, নৃত্যের ইতিহাস, সঙ্গীতের ইতিহাস, স্থাপত্যের ইতিহাস, খেলাধুলার ইতিহাস, প্রত্যেকটা জিনিস আমাদের একটা বৈচিত্র্য হয়ে উঠেছে। প্রত্যেকটা জিনিস তাদের মানুষ, তাদের কথা, তাদের জীবনযাপনের কথা, জীবন প্রণালীর কথা আমরা কিন্তু জানছি। তো সুতরাং অনালোকিত শ্রেণীর গুরুত্ব আমরা আধুনিক ইতিহাস চর্চার একটা গুরুত্ব হিসাবে বা বৈশিষ্ট্য হিসাবে দেখাতেই পারি। নেক্সট হচ্ছে উপসংহার। তাহলে আমি যে এতক্ষণ যে কথাটা বললাম নিশ্চয়ই তোমরা 2-4 লাইন লিখতেই পারবে। তো সেই 2-4 লাইনটা আমি কিন্তু আর বলবো না, তোমরা আমাকে সেই 2-4 লাইন লিখে কিন্তু আমাকে নিজে দেখাবে হোয়াটসঅ্যাপ নাম্বারে। তোমরা জানো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, না থাকলে কমেন্ট বক্সে জানাবে, আমি দিয়ে দেবো। সেখানে তোমরা আমাকে লিখে জানাও যে উপসংহারটা কীভাবে লিখবে, আমি সেটাকে কারেকশান করে দেবো। আমি কিন্তু এতগুলো কথা বলেছি, টোটালটার ওপর ভিত্তি করে তোমরা উপসংহার রচনা করবে। আশা করছি পারবে, ক্লাস 10-এ পড়ছো যখন। তো আজকে আমরা আধুনিক ইতিহাস চর্চার ইতিহাসটা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক করবে, একটা কমেন্ট করবে এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবে। বন্ধুরা দেখলে কিন্তু তোমাদেরই উপকৃত হবে। বিদ্যা কখনো আটকে রাখার নয়, বিদ্যাকে সবসময় দান করা উচিত। এবং তোমাদের বিশদ যদি কিছু জানতে হয় EM-EduHub হেল্পলাইন নম্বরে তোমরা অবশ্যই যোগাযোগ করবে। ধন্যবাদ, সকলে ভালো থেকো। আবার পরের ভিডিও নিয়ে আমরা হাজির হব। হ্যালো ভিউয়ার্স,